দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে 184 রানের সংগ্রহ পায় রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় সিলেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আরফুল হকের দল। বিস্তারিত জানাচ্ছেন তাজবি শরণ। কদিন আগেই দেশের ক্রিকেট ছিল বেশ সরগরম। টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর ঐচ্ছিক অনুশীলন বাতিল করেছিল দলটির ক্রিকেটাররা। অবস্থা বেগতিক দেখে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয় ম্যানেজমেন্ট। টাকা হাতে পাওয়ার পরের ম্যাচেই জ্বলে উঠল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে পদ্মাপাড়ের দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় রাজশাহী। 3 ওভারেই স্কোরবোর্ডে 29 রান তুলে ফেলে তারা। এরপরই ছন্দপতন। 14 বলে 19 রান করে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিশান আলম আউট হন 20 রান করে। 3-এ নেমে অধিনায়ক এনামুল হক বিজয় খেলেন 22 বলে 32 রানের ইনিংস। 27 বলে রাজশাহীর ইনিংসের সর্বোচ্চ 41 রান করেন রায়ান বার্ল। এই বিদেশি রিক্রুট ফেরার পর শেষ দিকে সেভাবে জ্বলে উঠতে পারেননি রাজশাহীর আর কোনো ব্যাটার। শেষ 5 ওভারে 3 উইকেট হারিয়ে মাত্র 38 রান তোলে দলটি। 184 রানে থামে রাজশাহীর ইনিংস। সিলেটের হয়ে 3 উইকেট শিকার করেন রুয়েল মিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টার্লিংয়ের উইকেট হারায় সিলেট। 2 রান আসে তার ব্যাট থেকে। দলীয় 13 রানে সানজামুল ইসলামের বলে বোল্ড হন রনি তালুকদার। 4 রানে বিদায় নেন তিনি। মিডল অর্ডারে লড়াই করেছেন জাকির হাসান ও জর্জ মুন্সি। জাকির 28 বলে 39 রান আর মুন্সি 22 বলে করেন 20 রান। শেষ দিকে জাকির আলীর 31 রানের ঝোড়ো ইনিংস পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। রাজশাহীর সানজামুল 25 রানে নেন 3টি উইকেট। 2টি করে উইকেট শিকার করেছেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফগানিস্তানের আফতাব আলম। এ জয়ে 7 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে 5 হারে তালিকার 6-এ সিলেট স্ট্রাইকার্স। তাজবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে বিপিএল এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে 2 টেবিল টপার রংপুর রাইডার্স ও চিটাগং কিংস। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত 7টায়। বিপিএল এর 11তম আসরে এখনো কোনো ম্যাচ হারেনি রংপুর। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে নুরুল হোসেন সোহানের দল। এই ম্যাচেও জয় নিশ্চিত করে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় রংপুর। অন্যদিকে 5 ম্যাচে 4টি জয় ও 1টি হার নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চিটাগং কিংস। হাই ভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ রংপুরকে হারিয়ে জয় নিশ্চিত করতে চায় বন্দরনগরীর দলটি। নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে আরও 2 বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো দুর্বার রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল ও আফগান পেসার আফতাব আলমকে বিপিএল এর চলতি আসরের জন্য চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 34 বছর বয়সী দেয়াল একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন। বিশ্বের বিভিন্ন টি20 ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। বিপিএল এর দল খুলনা টাইগার্সের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি। 46টি টি20তে ব্যাট করে 699 রান করার পাশাপাশি 14টি উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। অন্যদিকে পেসার আফতাব 2010 থেকে 2019 সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। 32 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে 27টি ওয়ানডে ও 12টি টি20 খেলেছেন। উইকেট নিয়েছেন 52টি। চট্টগ্রামে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের বিপিএল ম্যাচ শেষে দলের হয়ে জয়ের আনন্দে মাতোয়ারা ছিলেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। তবে সেই আনন্দঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষে হোটেলে ফিরে জানতে পারেন তার মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। চট্টগ্রামে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের বিপিএল ম্যাচ শেষে দলের জয়ে আনন্দে মাতোয়ারা ছিলেন চিটাগং কিংসের পেসার খালিদ আহমেদ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি এই বোলারের। ম্যাচ শেষে হোটেলে ফিরে জানতে পারেন তার মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংস 45 রানে হারায় খুলনা টাইগার্সকে। ম্যাচে বল হাতে 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নেন খালেদ। ম্যাচ শেষে হোটেলে ফিরে টিমের সঙ্গে উদযাপনে অংশ নেন এই পেসার। কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পান তার মায়ের মৃত্যুর সংবাদ। খালেদ আহমেদের বাড়ি সিলেটেই। 3 দিনের ম্যাচে বিপিএল এর জন্য সিলেট ছিলেন তিনি। চিটাগং কিংস তাদের ফেসবুক পেজে লিখেছেন, সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুক। বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রোটিয়া কোচ। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির সঙ্গে পোথাসের প্রায় 2 বছরের সম্পর্কের ইতি ঘটল। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আর খুব বেশি সময় বাকি নেই। ইতিমধ্যে আইসিসির কাছে প্রাথমিক দল জমা দেওয়া হয়ে গেছে। সব দলই প্রস্তুতি নিচ্ছে চলতি বছরের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে। ঠিক এমন সময় বাংলাদেশ ক্রিকেট একটা ধাক্কা খেল। জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য ও সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। 2026 সালের মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি সরে দাঁড়ালেন অনেক আগেই। সরে দাঁড়ানোর কারণ হিসেবে পোথাস বিসিবিকে পারিবারিক সমস্যার কথা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশের অধ্যায় শেষ করার কথা জানান তিনি। স্ট্যাটাসে পোথাস বলেন, সব ভালো জিনিসেরই শেষ আছে, সবকিছুর মতো এটারও শেষ হতেই হতো। বিসিবির সাথে থাকাকালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি, অসামান্য স্মৃতি তৈরি করেছি, সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি, নতুন রেকর্ড গড়েছি। এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি আমি, পরের অধ্যায়ে কি আছে দেখা যাবে। বাংলাদেশের সামনে রোমাঞ্চে ভরা একটা বছর, শুভকামনা রইল, তোমাদের মিস করব। 2023 সালের এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নিক পোথাস। 2026 সালের মার্চ পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তার 14 মাস আগেই তিনি সরে দাঁড়ালেন নিজ থেকেই। বাংলাদেশ দলে তিনি বিশেষ করে কাজ করেছেন ফিল্ডিং নিয়ে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। পোথাস বাংলাদেশ দলে ছিলেন সহকারী কোচ হিসেবে। ঠিক সে পদে না হলেও মোহাম্মদ সালাউদ্দিন আছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে, যিনি এখন করছেন ব্যাটিংয়ের দেখভাল। ফিল্ডিং নিয়ে কাজ করার অভিজ্ঞতাও তার আছে। বাংলাদেশের কোচের পদে আছেন ফিল সিমন্স, বোলিং কোচের দায়িত্বে আছেন আন্দ্রে আদামস। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর টিকিটের দাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দর্শকদের কথা চিন্তা করেই এবারের আসরের টিকিটের দাম তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। পাকিস্তানের করাচি ও লাহোর স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে 1000 পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রা, যা প্রায় 437 টাকা। রাওয়ালপিন্ডির ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিটের মূল্য 2000 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 874 টাকা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের দুটি ম্যাচ। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, আর 27 ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সম্প্রতি জাতীয় দলের খেলোয়াড়দের জন্য 10টি কঠোর নির্দেশনা জারি করেছে। টানা বাজে পারফরমেন্সের পর দলের শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। নির্দেশনা লঙ্ঘন করলে আইপিএল সহ বিসিসিআইয়ের ঘরোয়া টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া বেতন ভাতা থেকে কেটে নেওয়া হবে টাকা। ভারতের ক্রিকেট ইতিহাসে টেস্ট সিরিজে এমন পরাজয়ের ধাক্কা কমই দেখা গেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 ও অস্ট্রেলিয়ার মাটিতে 3-1 ব্যবধানে সিরিজ হারে রোহিত শর্মার দল। এই ব্যর্থতার পরপরই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। করা হয় জরুরি পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অর্জিত আগারকার। দীর্ঘ আলোচনার পর দলের শৃঙ্খলা ও পারফরমেন্স উন্নত করতে 10টি নিয়ম চূড়ান্ত করা হয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিসিসিআই এর জারি করা সেই 10 নির্দেশনা। প্রথমেই রয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের বাধ্যতামূলক অংশগ্রহণ। কোনো ক্রিকেটারকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে হলে ও কেন্দ্রীয় চুক্তিতে থাকতে হলে ঘরোয়া পর্যায়ে খেলতেই হবে। শুধু বিশেষ পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকা যাবে, তবে সেটি হবে নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে, যা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হবে। যাতায়াতের ক্ষেত্রেও রয়েছে কঠোর বিধিনিষেধ। হোটেল থেকে অনুশীলন বা ম্যাচ ভেন্যুতে যাতায়াত করতে হবে টিম বাসে। হোটেল থেকে মাঠে বা মাঠ থেকে হোটেলে পরিবার নিয়ে আলাদাভাবে নিজস্ব ব্যবস্থাপনায় যাওয়া যাবে না। বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে নির্বাচক কমিটির চেয়ারম্যান ও প্রধান কোচের পূর্ব অনুমোদন নিতে হবে। শুধু তাই নয়, কোনো ম্যাচ যদি নির্ধারিত সময়ের আগেও শেষ হয়ে যায়, সিরিজ বা ট্যুর শেষ হওয়া পর্যন্ত খেলোয়াড়দের দলের সঙ্গে অবস্থান করতে হবে। ভেন্যু ছেড়ে চলে যাওয়া যাবে না। নির্দেশনার 4 নম্বরে রয়েছে ব্যক্তিগত স্টাফদের নিয়ে বাধ্যবাধকতা। নিজের ব্যবস্থাপক, রাঁধুনি বা নিরাপত্তা কর্মকর্তা নিতে হলে লাগবে বিসিসিআই এর অনুমতি। এছাড়াও ক্রিকেটারদের বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সিলেন্সে ক্রীড়া সামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র পাঠাতে হবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে। আলাদাভাবে পাঠাতে হলে সংশ্লিষ্ট খরচ বহন করতে হবে খেলোয়াড়কে। শুধু তাই নয়, প্রত্যেক খেলোয়াড়কে অনুশীলন সেশনের পুরোটা সময় দলের সঙ্গে থাকতে হবে। নিজের অনুশীলন শেষ হয়ে গেলে আগেভাগে চলে যাওয়া নিষেধ। অন্যদিকে সিরিজ বা ট্যুর চলাকালে কোনো খেলোয়াড় বিজ্ঞাপন বা বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
খেলোয়াড়দের বিদেশ সফরের ক্ষেত্রে ৪৫ দিনের বেশি অবস্থান করতে হবে এমন সফরে সঙ্গী ও সন্তানদের নেওয়া যাবে। তবে প্রতি সিরিজের সংস্করণ ভিত্তিতে একবারই দেয়া হবে এই সুযোগ। অবস্থান করতে পারবে সর্বোচ্চ ২ সপ্তাহ। এক্ষেত্রে খেলোয়াড় ও তার পরিবারের আবাসনের খরচ বিসিসিআই বহন করবে। এছাড়াও বিসিসিআইয়ের সংশ্লিষ্ট শুটিং, প্রচারণামূলক কার্যক্রম ও অন্যান্য আয়োজনে প্রত্যেক খেলোয়াড়কে অংশ নিতে হবে। এছাড়াও ৩০ দিনের বেশি সফরে ১৫০ কেজি ওজনের ব্যাগ নেওয়া যাবে। ৩০ দিনের কম হলে তার সীমা হবে ১২০ কেজি। যদি নির্ধারিত ওজন সীমা অতিক্রম করে তবে অতিরিক্ত ব্যাগের খরচ বহন করতে হবে খেলোয়াড়কেই। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলের হতাশা ভরা পারফরম্যান্সের পর দেশ বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই। শৃঙ্খলার অভাব ও দলের নেতিবাচক পরিবেশকেই পারফরম্যান্সের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। তাই ক্রিকেটারদের শৃঙ্খলায় ফেরাতে ও দলকে একত্রিত করতে এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে খেলোয়াড়দের জন্য। ভারতের ক্রিকেটে এই নতুন অধ্যায়ে কোহলি, রোহিতদের শৃঙ্খলা কতটা কার্যকর হয় তা শুধু সময়ের অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। নানান নাটকীয়তার পর অবশেষে ভারতের ভিসা পেলেন ইংলিশ পেসার সাকিব মাহমুদ। এর আগে ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে দলের বোলিং ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। ফলে সতীর্থদের সঙ্গে অনুশীলন ছাড়াই ভারতে মাটিতে নেমেছিল এই পেসার। আগামী বুধবার ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মাঠে নামতে কোনো বাধা থাকছে না তার। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড। এবারের সফরে ভারতের বিপক্ষে ৫টি টি-20 ও ৩টি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। শুধু সাকিব মাহমুদই নন, ২০২৪ সালে পাকিস্তান বংশোদ্ভূত আরেক ইংলিশ স্পিনার শোয়েব বশিরকেও জটিলতায় ভুগিয়েছিল ভারত। এবার জানাবো ফুটবলের খবর। স্প্যানিশ কোপা দেল রে ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শেষ ১৬তে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এনরিকের জোড়া গোলে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আমাদ দিয়ালোর হ্যাট্রিকে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর কোপা ডেল রেতে রাউন্ড অফ 16 ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ১২০ মিনিটের লড়াইয়ে শেষ ৮-এ ওঠে রিয়াল। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের ৩৭ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর ৪৮ মিনিটে দিয়াসে দারুণ পাস পেয়ে জাল খুঁজে নেন ভিনিসিয়াস জুনিয়র। ৮৩ মিনিটে নিজেদের ডি বক্সে ভুল পাস দিয়ে বসেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা। বল পেয়ে অরক্ষিত বাম্বা খুঁজে পান জালের ঠিকানা। ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে সেল্টা। আর ম্যাচের অন্তিম মুহূর্তে ডি বক্সে রিয়ালের রাউল আসানসিও বাম্বাকে ফাউল করায় পেনাল্টি পায় সেল্টা। ৯১ মিনিটে স্পট কিক থেকে গোল করে সেল্টাকে ২-২ সমতায় ফেরান আলোনসো। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ১০৮ মিনিটে ডি বক্সের বাইরে বল পেয়ে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে দেন এনরিক। ১১২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ভালভার্দের বুলেট গতির শট ফেরাতে পারেননি সেল্টা গোলরক্ষক। ম্যাচ থেকে ছিটকে যায় সেল্টা। আর ১১৯ মিনিটে এনরিকে নিজে দ্বিতীয় গোল করলে ৫-২ গোলে জয়ে শেষ ৮-এ ওঠে রিয়াল মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ৪৩ মিনিটে ওগার্টের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ম্যাচে ফেরার চেষ্টায় চালানো রেড ডেভিলসরা ৮৩ মিনিটে আমাদ দিয়ালোর গোলে সমতায় ফেরে। এরপর ৯০ মিনিটে দিয়ালো নিজের জোড়া পূরণ করলে এগিয়ে যায় ম্যান ইউ। আর ৯৪ মিনিটে দিয়ালো হ্যাট্রিক পূরণ করলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। নারী ফুটবলারকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করার অপরাধে বরখাস্ত হয়েছেন পানামা ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াস। ২০২৩ সালের মার্চে পানামা নারী জাতীয় দলের ফুটবলার মার্তা কক্সকে মোটা বলে সম্বোধন করেন আরিয়াস। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন ২৭ বছর বয়সী কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার। কক্সের এই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন সাবেক এই সভাপতি।
এরই জেরে বরখাস্তের পাশাপাশি তাকে 6 মাসের নিষেধাজ্ঞাও দিয়েছে ফিফা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ ও জার্মান তারকা আলেকজান্ডার জাভেরেভ। পর্তুগালের নুনো বর্গেসকে 3-1 সেটে হারিয়েছে আলকারাজ, আর যুক্তরাজ্যের জ্যাকব ফার্নিলিকে সরাসরি সেটে পরাজিত করেছে আলেকজান্ডার। এদিকে নারী এককে ডেনমার্কের ক্লারা টাউসনকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। দ্বিতীয় রাউন্ডে যেখানে শেষ করেছিলেন শুক্রবার, তৃতীয় রাউন্ডে রড লেভার অ্যারেনায় যেন সেখান থেকেই শুরু করেছিলেন কার্লোস আলকারাজ। প্রথম 2 সেটে পর্তুগালের নুনো বোর্গেসকে দাঁড়াতেই দেননি এই স্প্যানিয়ার্ড। একের পর এক বোর্গেসের সার্ভিস ব্রেক করে পয়েন্ট আদায় করে নিতে থাকেন তিনি। প্রথম সেটে খুব সহজেই 6-2 জিতে নেন আলকারাজ। দ্বিতীয় রাউন্ডে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হলেও 6-4 জিতে 2-0 সেটে এগিয়ে যান টুর্নামেন্টের তৃতীয় বাছাই এই স্প্যানিশ। তৃতীয় সেটে এসে আলকারাজের আধিপত্যে লাগাম টেনে ধরেন নুনো বোর্গেস। তুমুল লড়াইয়ের পর টাই ব্রেকারে গড়ায় খেলা, যেখানে 7-6 আলকারাজকে হারিয়ে ম্যাচে ফেরার আভাস দেন বোর্গেস। তবে চতুর্থ সেটে আর আলকারাজের সাথে পেরে ওঠেননি তিনি। আগ্রাসী টেনিসে 6-2 তাকে ধরাশায়ী করে চতুর্থ রাউন্ডে উঠে যান এই স্প্যানিশ তরুণ। অন্য ম্যাচে মার্গারেট কোর্ট অ্যারিনায় দুর্দান্ত টেনিস খেলেছেন জার্মান তারকা আলেকজান্ডার জাভেরেভ। যুক্তরাজ্যের জ্যাকব ফার্নলিকে তিনি হারিয়েছেন সরাসরি সেটে, যেখানে প্রথম সেটে একতরফাভাবে 6-3 জিতে নেন জাভেরেভ। দ্বিতীয় সেটে অবশ্য এতটা সহজে জয় পাননি জাভেরেভ। শুরু থেকেই ফার্নিল শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন এই জার্মান, তবে তার দৃঢ় মানসিকতার কাছে 6-4 হার মানতে বাধ্য হন ফার্নলি। তৃতীয় সেটেও দেখা যায় পুনরাবৃত্তি। একই ব্যবধানে এই সেট জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠে যান আলেকজান্ডার জাভেরেভ। এদিকে নারী এককে আধিপত্য ধরে রেখে চতুর্থ রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। ডেনমার্কের ক্লারা টাউন্সকে সরাসরি সেটে হারিয়েছেন এই বেলারুশ টেনিস কন্যা। প্রথম সেটেই অবশ্য সাবালেঙ্কাকে চমকে দিয়েছিলেন টাউন্স। শেষ পর্যন্ত চোখে চোখ রেখে লড়লেও টাই ব্রেকারে গিয়ে হার মানেন এই ড্যানিশ। দ্বিতীয় সেটেও সাবালেঙ্কার বিপক্ষে লড়াইটা বেশ জমিয়ে তুলেছিলেন তিনি। তবে শেষ দিকে দুর্দান্ত টেনিসের প্রদর্শনী দেখিয়ে 6-4 জিতে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবালেঙ্কা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।